আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার শব্দ এবং তরঙ্গ নিয়ে আলোচনা করব, যা তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় হিসেবে আছে। তো শব্দ এবং তরঙ্গ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই দেখা যায় যে কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। আশা করি তোমরা এই ক্লাসটি দেখার মাধ্যমে সবাই উপকৃত হবা। তো আলোচনা না বাড়িয়ে আমরা সবাই শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করি। সবাই শব্দ, প্রথম হচ্ছে শব্দ বেসিক্যালি কি? শব্দ আমরা চতুর্থ অধ্যায় যখন পড়ছিলাম তখন সবাই মোটামুটি এটা জানছি যে শক্তির সর্বমোট 9টা রূপ আছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রূপ হচ্ছে কি? শব্দ। তাহলে যেহেতু শক্তির একটি রূপ হিসেবে আমরা শব্দকে জেনে আসছি, তাহলে অবশ্যই শব্দ এক প্রকার শক্তি। তাহলে শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণের বা শোনার অনুভূতি জন্মায়। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের কানে শ্রবণ বা শোনার অনুভূতি জন্মায়। তাহলে শব্দকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের কানে শ্রবণের বা শোনার অনুভূতি জন্মায়। বা কেউ যদি সংজ্ঞাটাকে আরো সুন্দর করতে চাও, তাহলে তোমরা আরেকটু ইলাবোরেটলি এইভাবে বলতে পারো, শব্দ কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি। কিসের ফলে? কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। অর্থাৎ শব্দ এক প্রকার শক্তি, ঠিক আছে, কিন্তু শব্দটা কিভাবে সৃষ্টি হয়, শব্দ তৈরি হয় কেমনে, এটা আমরা সবাই বিভিন্ন রকম শব্দ বিভিন্নভাবে করে থাকি, বা বিভিন্ন বাদ্যযন্ত্র বা লাউড স্পিকার সবাই দেখে থাকবো। তো ওই সকল বিষয়ের প্রতি একটু ভালো করে মনোযোগ দিলে তোমরা দেখতে পাবা যে শব্দ সৃষ্টি হয় মূলত কম্পনের কারণে। কম্পন, ধরো উদাহরণস্বরূপ আমাদের হাতের এই পাশটাতে স্নায়ুগুলো খুবই সক্রিয় থাকে। তো এই হাতের এই পাশটা যদি তোমরা গলার মধ্যে নিয়ে কিছু শব্দ করার চেষ্টা করো, খেয়াল করে দেখবা যে আমাদের গলার এই পাশে দুইটি মাংসপেশি আছে, যেটাকে আমরা বলি ভোকাল কর্ড। তো এই হাতের এই পাশটা এখানে দিয়ে কথা বলে সবাই একটু খেয়াল করার চেষ্টা করো, ভোকাল কর্ডটা প্রচুর বেগে কাঁপতেছে। অর্থাৎ আমি আমার মুখ থেকে, ফুসফুস থেকে বায়ুতাড়িত বাতাসটা যখন মুখের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন রকম শব্দ সৃষ্টি করি, আমার এই ভোকাল কর্ডটা তখন কাঁপতে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি শব্দ সৃষ্টি হয় কিভাবে? কম্পনের ফলে। আর একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা সবাই মোটামুটি লাউড স্পিকার দেখছি সবাই। তো লাউড স্পিকারের সামনে যে পর্দাটা থাকে, স্পিকার যখন চলমান থাকে তখন খেয়াল করে দেখবা সেই পর্দাটা প্রচণ্ড বেগে কাঁপতে থাকে। অর্থাৎ ওই কম্পনের ফলে এই শব্দটা কি হয়? সৃষ্টি হয়। আরও একটু ভালো করে খেয়াল করবা যে ছোটবেলায় আমরা সবাই স্কুলে যে ঘন্টার মধ্যে বাড়ি দিতাম, খেয়াল করে দেখবা, যদি কেউ দিয়ে থাকো তার ভালো মনে থাকবে। ঘন্টার মধ্যে যখন আমরা আঘাত করতাম তখন প্রচণ্ড শব্দ হইতো। তখন যদি কেউ সেই ঘন্টার মধ্যে হাত দ্বারা স্পর্শ করতা, তখন একটা জিনিস খেয়াল করতে পারতো যে ঘন্টাটা প্রচণ্ড বেগে কাঁপতেছে। অর্থাৎ যখন টাচ করবা তুমি কাঁপার সময়, তখন দেখবা হাত দিয়ে স্পর্শ করে দেখবা কাঁপতেছে, কিন্তু যখনই হাত দিয়ে স্পর্শ করে কম্পনটা তুমি বন্ধ করে দিবা, তখন দেখবা শব্দটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি শিখতে পাইলাম? এখান থেকে আমরা শিখতে পাইলাম যে শব্দ মূলত কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি। তাহলে শব্দের সংজ্ঞাটা আমরা আরেকটু ভালো করে দেখব। শব্দ এক প্রকার শক্তি, এই জায়গাটাতে আমরা যদি শব্দ কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি কথাটা অ্যাড করি, তাহলে সংজ্ঞাটা আরো সুন্দর হয়। কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি, যা আমাদের কানে শ্রবণের
অনুভূতি জন্মায়। তাহলে শব্দ সম্পর্কে মূল কয়েকটা বিষয় যদি আমি বলি, তাহলে শব্দ কিভাবে সৃষ্টি হয়? শব্দ কম্পনের ফলে সৃষ্টি হয়। শব্দ কম্পনের ফলে সৃষ্টি হয়। আচ্ছা, শব্দ সম্পর্কে আরো কিছু বেসিক কথা আমরা জানবো। তাহলে প্রথমত আমরা শিখতে পেলাম শব্দ কম্পনের ফলে কি হয়? সৃষ্টি হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে এরকম, যে সাউন্ড ইজ দ্য প্রোডাক্ট অফ ভাইব্রেশন। অর্থাৎ শব্দ হচ্ছে কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি। আচ্ছা, তাহলে শব্দ কম্পনের ফলে সৃষ্টি হয়, আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে শব্দ, আচ্ছা শব্দ এক স্থান থেকে অপর স্থানে কিভাবে সঞ্চারিত হয়, এই বিষয়টা একটু খেয়াল করো। শব্দ অর্থাৎ আমি যদি এখানে কথা বলি, আমার থেকে 10 মিটার দূরে দাঁড়িয়ে থাকে একজন স্টুডেন্ট, সে আমার বলার শব্দটা কিভাবে শুনতে পায়? তাই আমার মুখ থেকে সৃষ্ট শব্দটা তার কান পর্যন্ত কে বহন করে নিয়ে গেল? এটা হচ্ছে এই সাধারণত কোনো মাধ্যম ব্যতীত শব্দ এক স্থান থেকে অপর স্থানে পৌঁছাতে পারে না। তো শব্দ এক স্থান থেকে অপর স্থানে সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। অর্থাৎ আমরা অধিকাংশই পৃথিবীতে থাকা মানুষগুলো বায়ু মাধ্যমকে ব্যবহার করে একে অন্যের সাথে শব্দের মাধ্যমে যোগাযোগ করে থাকি। অর্থাৎ তুমি একটু কল্পনা করার চেষ্টা করো, যদি আমরা এমন কোনো স্থানে যাই যেখানে কোনো বাতাস নাই, বাতাস বলতে কোনো যেমন বায়ু শূন্য বা ভ্যাকিউম কোনো একটা জায়গায় যদি আমরা যাই যেখানে কোনো বাতাসের অস্তিত্ব নাই, সেখানে গিয়ে যদি আমি কোনো একটা ব্যক্তি থেকে 1 মিটার দূরে দাঁড়াও আমার সমস্ত শক্তি দিয়ে যদি আমি চিৎকার করে বলার চেষ্টা করি, কিন্তু সে শুনতে পাবে না। কেন শুনতে পাবে না? আমি শব্দ ঠিকই সৃষ্টি করছি বা তৈরি করছি, কিন্তু সেই শব্দ শুনতে কেন পাইল না? এর পিছনে মূল একটা কারণ হচ্ছে আমার মুখ থেকে সৃষ্ট শব্দ তার কান পর্যন্ত পরিবহন করার জন্য একটা মাধ্যম প্রয়োজন ছিল, সেই মাধ্যমটা সেখানে অনুপস্থিত। অর্থাৎ আমরা যে কথা বলি, কথা একজনের কথা আরেকজন শুনতে পাই, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহনের কাজটা কে করে? বাতাস। অর্থাৎ এই বায়ু না থাকলে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সম্ভব হতো না। তাহলে আমরা শব্দ সম্পর্কে আরো একটি কথা যদি বলি, শব্দ সঞ্চারণের জন্য, শব্দ সঞ্চারণের জন্য মাধ্যম প্রয়োজন। মাধ্যম প্রয়োজন অর্থাৎ শব্দ এক স্থান থেকে অপর স্থানে পরিবহন করে নেওয়ার জন্য বা সঞ্চারণ করার জন্য কিসের প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। আচ্ছা, মাধ্যম কয় ধরনের হতে পারে? আমরা মোটামুটি সবাই এটা জানি যে মাধ্যম সাধারণত 3 ধরনের হতে পারে, কঠিন, তরল ও বায়বীয়। তাই মাধ্যম কয় প্রকৃতির হতে পারে? মাধ্যমের প্রকারভেদ যদি বলি আমরা, মাধ্যম হতে পারে 3 প্রকার। একটা হচ্ছে কঠিন মাধ্যম, দ্বিতীয় হচ্ছে তরল মাধ্যম, তৃতীয় হচ্ছে বায়বীয় মাধ্যম। বায়বীয় মাধ্যম। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, শব্দ কোন মাধ্যমে সব থেকে দ্রুত যায়, সব থেকে দ্রুত কোন মাধ্যমে ছড়ায়, যদি এই ধরনের একটা প্রশ্ন করি, হয়তো অনেকেই বলে ফেলবে শব্দ সব থেকে দ্রুত যায় হচ্ছে বায়বীয় মাধ্যমে। কিন্তু তোমাদের এই ধারণাটা কি? ভুল। শব্দ বায়বীয় মাধ্যমে দ্রুত ছড়ায় না। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, যত বেশি ঘন মাধ্যম হবে, তার মধ্যে শব্দের বেগ তত বেশি হবে। যেমন ধরো উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এই বায়বীয় মাধ্যম হিসেবে যদি একটা উদাহরণ নেই, যেটা হচ্ছে বায়ু বা বাতাস, আমাদের বায়ুমণ্ডলের বাতাস, এই বাতাসের মধ্যে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে শব্দটা কত মিটার সামনে অগ্রসর হবে? 330 মিটার। এটা মূলত 0 ডিগ্রি সেলসিয়াসের বায়ুর কথা আমি বলতেছি। 0 ডিগ্রি সেলসিয়াসের বায়ুতে দেখা যাবে যে শব্দের বেগ 1 সেকেন্ডে প্রায় 330 মিটারের মতো সামনে অগ্রসর হয়। কিন্তু আমি যদি বায়বীয় মাধ্যম থেকে একটু আরো ঘন মাধ্যম, তরল মাধ্যমে যাই, যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা যদি পানির কথা বলি, পানি তরল হিসেবে যদি আমি পানিকে বিবেচনা করি, পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ অ্যাপ্রক্সিমেটলি 1493 মিটার পার সেকেন্ড।
অর্থাৎ পানিতে 1 সেকেন্ডে শব্দ প্রায় 1493, প্রায় 1.5 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে, যা বায়বীয় মাধ্যমের থেকে অনেক বেশি। একটু খেয়াল করছো কিনা? হয়তো তোমাদের প্রথমত ধারণা হতে পারতো যে বায়বীয় হালকা মাধ্যম, এখানে শব্দ দ্রুত যায়, তবে আমাদের এই ধারণাটা কি ভুল। এই বায়বীয় মাধ্যম থেকে তরল মাধ্যমের শব্দ অনেক দ্রুত দ্রুত সামনে এগিয়ে যেতে পারে। এখন তরল মাধ্যমের থেকে আরো একটি ঘন কঠিন মাধ্যমের কথা যদি আমরা বলি, ধরো উদাহরণস্বরূপ আমি কঠিন মাধ্যম হিসেবে যদি লোহাকে চিন্তা করি, লোহা, তা এই লোহাতে শব্দের বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে কঠিন মাধ্যম লোহাতে শব্দ 5130 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, সবাই আমরা মোটামুটি সবাই ট্রেনে উঠছি, তো যদি কখনো সুযোগ হয় বা কেউ যদি দেখে থাকে এরকম যে স্টেশনে, ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, ট্রেন অনেক দূরে, ট্রেন তুমি দেখতে পাচ্ছ না, কোনো প্রকার শব্দ তুমি শুনতে পাচ্ছ না। তুমি যদি একটা কাজ করো, এই ট্রেনের যে লাইনটা, এটা তো মূলত লোহার তৈরি, এই ট্রেনের লাইনের কাছে যদি একটু কাছাকাছি কানটা নিয়ে একটু শোনার চেষ্টা করো, তখন দেখবা ট্রেনটা অনেক দূরে থাকার পরেও ওই ট্রেন আসার শব্দটা তুমি লোহার মধ্যে বুঝতে পারবা, শব্দটা তুমি শুনতে পাবা। এখন অনেক দূরে ট্রেন থাকা সত্ত্বেও তুমি শব্দ শুনতে পারলে না, কিন্তু লোহার মধ্যে কান দেওয়ার পরে তুমি কি শব্দটা শুনতে পাইলা? এ থেকে কি বুঝতে পারলা? অর্থাৎ অনেক দূরে ট্রেন, সেই ট্রেনের শব্দটা বায়বীয় মাধ্যম থেকে তোমার কান পর্যন্ত আসতে পারে না, কিন্তু কঠিন মাধ্যম দিয়ে অনেক দূরে থাকা সত্ত্বেও, প্রায় 5 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তুমি ট্রেন আসার শব্দ ট্রেনের লাইনের মধ্যে শুনতে পাবা। তো এখান থেকে এটা প্রমাণিত হয় যে কঠিন মাধ্যমের শব্দের বেগ বায়বীয় বা তরল মাধ্যমের থেকে অনেক বেশি থাকে। আচ্ছা, ধরো আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো এখানে একটা উদাহরণ আমরা যদি ধরো, একটা পুকুর, এই পুকুরের ভিতরে কোন একটা ছেলে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে গিয়ে হঠাৎ করে সে ডুব দিছে, মনে করো এই জায়গাতে একটা ছেলে এখানে ধরো সাঁতার কাটতেছে, পুকুরের পাড়ে এই জায়গাতে আর একটা ছেলে ধরো এখানে খেলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এইখানটাতে যদি কোনো এক প্রকার শব্দ হয়, ধরো এখানে একটা পটকা ফুটানো হলো, অর্থাৎ একটা বাজি ফুটানো হলো এই জায়গাতে, তাই এখন যে জায়গা থেকে বাজিটা ফুটানো হয়েছে, এখান থেকে এই এ বালক, আচ্ছা এইটাকে বি বালক ধরতেছি, এ বালকের দূরত্ব মনে করো হচ্ছে 30 মিটার, আর পানিতে থাকা ব্যক্তি এর দূরত্ব হচ্ছে মনে করো উদাহরণস্বরূপ 30 বা 40 মিটার, আচ্ছা 30 মিটারই আমি যদি ধরি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পটকাটা ফোটানো হলো, এইটার যে শব্দটা সৃষ্টি হবে, সেই শব্দ এ এবং বি দুই বালকের মধ্যে কে আগে শুনতে পাবে? অবশ্যই বি আগে শুনতে পাবে। শুধু বি আগেই শুনবে না, বি শব্দটাকে অনেক জোরে শুনতে পাবে, অনেক তীব্রতার সাথে সে শুনতে পাবে। আচ্ছা, তোমরা এক কাজ করো, যেখানেই বসে আছো ওইখান থেকে যদি পড়ার টেবিলে বসে থাকো, তোমরা এক কাজ করো, টেবিলের মধ্যে এভাবে একটা পেন দিয়ে আঘাত করো, খেয়াল করো, এভাবে একটা আঘাত করো। তুমি এই শব্দটা কিভাবে শুনতে পাচ্ছ এটা খেয়াল করো, কতটুকু জোরে আমি আঘাত করছি, এভাবে একটা আঘাত করো, যে শব্দটা শুনতে পাচ্ছ। তারপর এক কাজ করো, ওই টেবিলের মধ্যে তুমি কানটা লাগাও, কানটা লাগিয়ে এইভাবে আঘাত করার চেষ্টা করো, দেখবা ওই শব্দটাই তুমি আগের থেকে অনেক বেশি দ্রুত এবং অনেক লাউডলি শুনতে পাচ্ছ। আশা করি সবাই একটু করে দেখবা, দেখবে এমনিতেই এভাবে মানে সমান্তরালে বসে টেবিলের মধ্যে তুমি আঘাত করবার প্রথমে দেখবা যে স্পিডে বা যে শক্তিতে আঘাত করবা, পরের বারও তুমি কান লাগানোর পরেও ওই একই শক্তিতে আঘাত করবা, খেয়াল করে দেখবা শব্দটা আগের থেকে অনেক দ্রুত এবং অনেক লাউডলি শোনা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু প্রমাণিত হয়, কারণ প্রথমবার তুমি যখন টেবিলে আঘাত করছো, এই টেবিলের মধ্যে যে টেবিলটা যে বস্তু দিয়ে তৈরি সেটার কম্পন হয়েছে, এর ফলে কি হয়েছে? শব্দ সৃষ্টি হয়েছে। তো শব্দ সৃষ্টি হয়ে ওই শব্দ তোমার কান পর্যন্ত আসছে কি মাধ্যম দিয়া? বায়বীয় মাধ্যম দিয়া। কিন্তু যখন তুমি কানটা কাঠের মধ্যে লাগাইলা, তখন ওই আঘাতকৃত শব্দটা তোমার কান পর্যন্ত পৌঁছবে কি দ্বারা? কাঠ বা বায়বীয় কঠিন মাধ্যম দ্বারা, কাঠের দ্বারা। তখন এই শব্দ তুমি অনেক দ্রুত শুনতে পাবা, অনেক দ্রুত এবং অনেক লাউডলি শুনতে পাবা। তাহলে এখান থেকেও একটা জিনিস প্রমাণিত হয় যে বায়বীয় মাধ্যম থেকে তরল বা কঠিন মাধ্যমের শব্দের বেগ অনেক বেশি থাকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো।
তবে আমরা এই যে বায়বীয় মাধ্যম বা 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগটা 330 থাকলেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই শব্দের বেগটা অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। এই বিষয় নিয়ে সামনে আমরা অনেক ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। তবে শব্দ সম্পর্কে আরো কয়েকটা বেসিক কথা এখান থেকে আমরা শিখে যাওয়ার চেষ্টা করব। তাহলে শব্দ সঞ্চারণের জন্য কিসের প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। যদি কোনো মাধ্যম না থেকে শব্দ এক স্থান থেকে অপর স্থানে কোনোভাবেই সঞ্চারিত বা পরিবহন হতে পারবে না। এবার আসো শব্দ সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ কথা শিখি, যে শব্দ কিভাবে ছড়ায়। শব্দ তরঙ্গ আকারে ছড়ায়। কি আকারে ছড়ায়? তরঙ্গ আকারে ছড়ায়। অর্থাৎ তরঙ্গ বা ঢেউ, নদীর ঢেউ সবাই মোটামুটি আমরা দেখছি। নদীর ঢেউগুলো কিভাবে হয় দেখো তো, এইভাবে, এই স্থান থেকে এইভাবে, ঠিক আছে। এখন শব্দ, ধরো এখানে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি যদি শব্দ করে, ধরো এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি একজন চিৎকার করলো, তার মুখের এই শব্দটা বাতাসের মধ্য দিয়ে কিভাবে আন্দোলিত হয়ে যাবে বা কিভাবে ছড়াবে? তরঙ্গ আকারে। ধরো এখানে কোনো একজন ব্যক্তি যদি থাকে, সেই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ শব্দ ছড়ায় কিভাবে? তরঙ্গ আকারে। এ নিয়ে অনেক বিশদ আলোচনা আছে, আমরা সামনে করব। তরঙ্গ কি, কম্পাঙ্ক কি, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কি, ইত্যাদি নিয়ে আমরা ডিটেলসে সামনে আলোচনা করব। আমরা আজকের ক্লাসটাতে শব্দের মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দের মানে শব্দ থেকে প্রশ্ন আসে মূলত দুইটা টপিক থেকে, একটা হচ্ছে তরঙ্গ, দুই নম্বর হচ্ছে প্রতিধ্বনি। আজকে মূলত আমরা প্রতিধ্বনি নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা শব্দের তরঙ্গ সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। তাহলে আজকে এখন পর্যন্ত আমরা শব্দের সংজ্ঞা কি, শব্দ এক প্রকার শক্তি, এটাকে আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে শব্দ কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি, যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। আর শব্দ কম্পনের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ ভাইব্রেশন বা কম্পনের ফলে কিসের সৃষ্টি হয়? শব্দের সৃষ্টি হয়। আর তৃতীয়ত ইম্পর্টেন্ট শব্দ আমরা পড়ছিলাম, শব্দ সঞ্চারণের জন্য কিসের প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। আর মাধ্যম কয় রকম হতে পারে? কঠিন, তরল এবং বায়বীয়। এবং কোন মাধ্যমে শব্দের বেগ কত, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নেবার চেষ্টা করছি। আর লাস্ট যেটা বিষয়টি আলোচনা করলাম, শব্দ কিভাবে ছড়ায়, অর্থাৎ আমি যে কথা বলেছি আমার কথাগুলো সামনে থাকা ব্যক্তি কিভাবে শুনবে বা শব্দটা যাবে তার কান পর্যন্ত কিভাবে? তরঙ্গ বা ঢেউ আকারে। অর্থাৎ শব্দ এক স্থান থেকে অপর স্থানে ছড়ায় কোনভাবে? তরঙ্গ আকারে। যা নিয়ে আমরা নেক্সট ক্লাসের ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শব্দের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে প্রতিধ্বনি নিয়ে কথা বলবো। প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি শোনার শর্ত কি, বা প্রতিধ্বনি কোন কোন শর্ত পূর্ণ করলে প্রতিধ্বনি শোনা যাবে। আমরা মোটামুটি সবাই প্রতিধ্বনি শুনছি, খোলা মাঠে গিয়ে জোরে চিৎকার করলে সেই শব্দটা পুনরায় আবার শোনা যায়, অথবা কোনো একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে একটু দূর একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেয়ালের সামনে চিৎকার করলে দেখা যায় সেই শব্দটা আবার পুনরায় শোনা যায়। ওই বিষয়টা সবাই জানি, প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনি নিয়ে এই অধ্যায়ের অনেকটা অংশ জুড়ে আলোচনা আছে। তো আমরা আজকে কথা না বাড়িয়ে প্রতিধ্বনির বিষয়টা ভালো করে জানার চেষ্টা করব। দ্বিতীয় ক্লাসে আমরা শব্দের তরঙ্গ নিয়ে ডিটেলসে জানার চেষ্টা করব। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলে নিই, প্রতিধ্বনিতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই খেয়াল করবা, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুতে শব্দের বেগও বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বা টেম্পারেচার বাড়লে শব্দের বেগ ধীরে ধীরে কি হবে? বৃদ্ধি পাবে। এখন তাপমাত্রার সাথে শব্দের বেগের যে সম্পর্কটা আছে এটা আগে আমরা জানার চেষ্টা করি, তারপরে আমরা প্রতিধ্বনি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাপমাত্রা, আচ্ছা, তাপমাত্রা পরিমাপের অনেকগুলো একক আছে, এই ক্ষেত্রে সাধারণত সেলসিয়াস এককটাই বেশি ধরা হবে আর কি। তোমরা জানা রাখবা 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি, তাপমাত্রা মূলত 3টা একক নিয়ে তোমাদের বই আলোচনা করা আছে, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট। তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে প্রকাশ করো, সেই মানটা কত আসবে বলতে পারবা কেউ? 273 কেলভিন বা 273.15। 1.5টাকে ইগনোর করলেও চলে, অধিকাংশ বই 1.5কে ইগনোর করছে, অর্থাৎ এটাকে না ধরলেও চলবে।
0°C যদি কেলভিনে প্রকাশ করি তাহলে কত আসবে আমাদের 273 কেলভিন। আরেকটা কথা মনে রাখবা, 0°C তাপমাত্রায় শব্দের বেগটা কত, যেটা একটু আগে লেখা ছিল, শব্দের বেগ যেটা কত 330 মিটার পার সেকেন্ড। আগের কারিকুলামের বইয়ে এটা 332 ছিল, তো এখনকার বইতে 330 লেখা আছে, তোমরা 330 দ্বারাই ম্যাথ করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখবো, যেটা হচ্ছে তাপমাত্রার সাথে শব্দের বেগের যে সম্পর্ক। অর্থাৎ একটা সূত্র যদি আমি লেখার চেষ্টা করি, V1 ডিভাইড বাই V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইড বাই T2। এই সূত্রের প্রতিপাদন দিকে আমি যাচ্ছি না, সূত্র এমনিতেই সবাই পারবে, সহজ একটা সূত্র। তো V1 ডিভাইড বাই V2 রুট ওভার T1 ডিভাইড বাই T2। এখানে প্রত্যেকটার মিনিং আছে। এই মিনিং কি? এই V1 হচ্ছে কি, দেখো ভালো করে বলো, V1 হচ্ছে θ°C এ শব্দের বেগ, শব্দের বেগ। আর এই V2 হচ্ছে 0°C এ শব্দের বেগ, যেটা মোটামুটি সবসময় জানবা মুখস্থ, 330 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ, ভিডিওটা মুখস্থ মান, সবাই একটু খেয়াল রাখবে, ভিডিও 330 মিটার পার সেকেন্ড। এদিকে যদি আসি তাহলে T2টা কত? T2 হচ্ছে 0°C কেলভিনে প্রকাশ করলে যে মানটা আসবে, অর্থাৎ এই T2 হচ্ছে 0°C এর কেলভিনে মান, কেলভিন এ মান। অর্থাৎ এইটা হচ্ছে তোমার কি ফিক্সড হচ্ছে, তাহলে এটা কত 273। তাহলে T2টা কি 273, V2টা কি 330, এই দুটো ফিক্সড। এখন V1 হচ্ছে θ°C শব্দের বেগ। অ্যাকচুয়ালি θ°টা কি, এটা নিয়ে আমাদের মূল আলোচনা। আর এক্ষেত্রে T1 হচ্ছে 273 প্লাস হচ্ছে থিটা, অর্থাৎ 273 প্লাস থিটা। এখন বলতে পারো এই T1 273 প্লাস থিটা কি আসলে? অ্যাকচুয়ালি তোমাকে 0°তে শব্দের বেগ তো তুমি জানো, তোমাকে যখন প্রশ্ন করবে যে 30°তে শব্দের বেগটা কত, পরীক্ষাতে বলবে 30°তে শব্দের বেগ কত, তো এই থিটা হচ্ছে ওই 30°টা। অর্থাৎ যে তাপমাত্রায় তোমার শব্দের বেগটা বের করতে হবে, ওইটা এই থিটার জায়গায় তুমি ব্যবহার করে দেবে। যদি তোমাকে বলে 40°তে শব্দের বেগ কত, এই থিটার জায়গায় তুমি কত ব্যবহার করবা? 40। যদি তোমাকে বলে 25°তে শব্দের বেগ কত, এই থিটার জায়গায় তুমি 25 ব্যবহার করবা, জাস্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে V1 হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ। আর যা বের করার জন্য আমার তিনটা জিনিসের সাহায্য প্রয়োজন। V2 এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট মান 330, T2 এই জিনিসটাও কি ফিক্সড কনস্ট্যান্ট অর্থাৎ 273, T1টা হচ্ছে কত? T1টা হচ্ছে 273-এর সাথে ওই যে তাপমাত্রায় তোমার শব্দের বেগটা বের করতে বলবো, ওই তাপমাত্রা যোগ করে দেবে, অর্থাৎ 273 প্লাস থিটা। ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, তোমাকে ধরো একভাবে একটা প্রশ্ন করছে যে 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত। ধরো এইভাবে প্রশ্ন করছে 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত। তুমি এটা কিভাবে করবা? ওই যে সূত্র তুমি বলে দিছি, আমি তোমাদের বলে রাখি কয়েকটা মান, এগুলো ফিক্সড মান, কিন্তু V2 T2 এগুলা সবসময় ফিক্সড। তো তুমি সূত্র কি শিখছো? V1 ডিভাইড বাই V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইড বাই T2। তা তোমার মূলত হচ্ছে আননোনটা এখানে হচ্ছে V1টা তুমি বের করবা, বুঝতে পারছো সবাই? V1টাই হচ্ছে আননোন, V1 বের করার জন্য এই সূত্রটার হেল্প আমি নেব। তাহলে V1 ইজ ইকুয়াল, এই V2টা এই পাশে কি আছে ভাগাকারে, এটা যদি ওই পাশে ট্রান্সফার করে দিই কত হবে? গুণ হবে। তাহলে আসবে কি রুট ওভার T1 ডিভাইড বাই T2 ইন্টু V2। আশা করি এই পর্যন্ত বুঝছো সবাই। তো এই ক্ষেত্রে ফিক্সড কয়েকটা মান আছে, যেমন ধরো T2 কত 273, T1টা কত 273 প্লাস থিটা, এখন থিটাটা কত 30°। আমাকে যদি এখানে 25° কথা বলতো, এখানে আমি 25° লিখলাম। 50° কথা যদি বলতো, দেখলে এখানে আমি 50° লিখতাম। এই যে থিটা যেটা হচ্ছে বলছিলাম, এই থিটাটা হচ্ছে যে তাপমাত্রায় তোমার শব্দের বেগটা বের করতে বলো, ওই থিটাটার জায়গায় সেই তাপমাত্রাটা তুমি বসাই দিবা জাস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কত বসাবো? 30 ইন্টু ভিটা তো ফিক্সড 330। তুমি একটু ক্যালকুলেটর নিয়ে যদি ক্যালকুলেশন করো, দেখো
273 প্লাস 30, 273 প্লাস 30, 303 ডিভাইড বাই 273, 1 পয়েন্ট সামথিং। তাকে যদি আমরা রুট করি, বর্গমূল করি, রুট অ্যান্সার 1.0535। এর মান আসতেছে কত? 1.05। তার সাথে কত গুণ? 330। একত্রে যদি দিয়ে দিই আমি 330 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে অ্যান্সার আসে 347.659 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখার চেষ্টা করো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত থাকে? 330। কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, দেখো খেয়াল করো, 30 ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ কত? 347.659। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগও বৃদ্ধি পায়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। এখন যদি এই জায়গাটাতে 30 ডিগ্রির পরিবর্তে আমাকে বলতো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এইভাবে প্রশ্ন করছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, তখন এই ম্যাথটার ক্ষেত্রে জাস্ট এই 30-এর জায়গায় তুমি 35 কথাটা অ্যাড করে দিতে, তারপরে যা আসা আসবে। আশা করি সবাই বুঝতে পারছো যে তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা সম্পর্ক। তাই সূত্রটা কি সবাই একটু মুখস্থ করার চেষ্টা করবা, v1 ডিভাইড বাই v2 রুট ওভার t1 ডিভাইড বাই t2। তবে অনেক গাইড বইয়ে বা অনেক টিচার দেখবে এখানে v1 v2 ব্যবহার করে না। তুমি এখানে v1 v2 না ব্যবহার করে v প্রাইম ব্যবহার করতে পারতা, অথবা v0 v1 ব্যবহার করতে পারতা, যার যা ইচ্ছে এখানে ব্যবহার করতে পারো, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। আমি v1 এবং v2 অথবা t1 এবং t2 ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। তবে এখানে যদি v1 এর জায়গায় v1 v2 না ব্যবহার করে অন্য কোনো প্রতীক বা অন্য কোনো চিহ্ন ব্যবহার করতো, তবুও কিন্তু কোনো ম্যাথে সমস্যা হতো না। তো আশা করি সবাই বুঝতে পারছো তাপমাত্রার সাথে শব্দের বেগ। এখান থেকে একটু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় প্রায়শই আসে, একটা জিনিস খেয়াল করো, সবাই একটু এগুলো একটু লিখে নিবা এবং তোমরা চেষ্টা করো বাসায় 35 ডিগ্রি 40 ডিগ্রি 25 ডিগ্রি ইত্যাদি তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে পারো কিনা, সবাই বাসায় একটু চেষ্টা করবা। আচ্ছা, ধরো এখানটাতে একটা প্রশ্ন আসছে এরকম, পরীক্ষায় প্রশ্ন ভেবে আসে, ধরো তোমাকে বলছে 350 মিটার পার সেকেন্ড বেগে বায়ুর তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা কত। অর্থাৎ এই ম্যাথটাতে খেয়াল করে দেখার চেষ্টা করো, তোমার শব্দের বেগটা দিয়ে দিছে, তাপমাত্রা মিসিং আছে। অর্থাৎ এই 350 মিটার পার সেকেন্ডে এটা বেসিক্যালি কোন তথ্যটা বলতে পারবা, v1 না v2? v2 তো ফিক্সড মান 330, এটা হচ্ছে বেসিক্যালি v1 এর মানটা। অ্যাকচুয়ালি ওই যে 273 সাথে যে তাপমাত্রা তুমি যোগ করছিলে 30 ডিগ্রি, আগের ম্যাথটা দেখছিলা, ওই তাপমাত্রাটা মিসিং। তাপমাত্রাটা কত, ওই 30-এর জায়গায় কত তাপমাত্রা হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ধরো এই ম্যাথটা যদি আমি তোমাদের করে দেখাই, v1টা কত, 350 মিটার পার সেকেন্ড, আর v2 এটা তো ফিক্সড সবাই জানো, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এবং t2টা তোমরা জানো 273, আর t1টা হচ্ছে কত, 273 প্লাস থিটা। এই থিটা জায়গায়, এই জায়গায় আগের ম্যাথে 30 ডিগ্রির উল্লেখ ছিল বিধায় আমি 30 ডিগ্রি বসে দিয়েছিলাম। এখন বায়ুর তাপমাত্রায় তো নাই, তাহলে এখানে আমি আপাতত তাপমাত্রাটাকে কি ধরতেছি, থিটা ধরতেছি, আর এই থিটার ভ্যালুই আমাকে বের করতে হবে। আসলে ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে v1 ডিভাইড বাই v2 ইজ ইকাল রুট ওভার t1 ডিভাইড বাই t2। তো এবার আসো v1টা কত, 350, v2টা কত, 330, রুট ওভার t1 হচ্ছে 273 প্লাস থিটা, আর t2 হচ্ছে 273। তাহলে একটা কাজ করো, ক্যালকুলেটর নিয়ে এই 350-কে 330 দ্বারা ভাগ করো তো, দেখো কত আসে। 350 ভাগ 330 আসে হচ্ছে 1.06। ক্যালকুলেটরের মানটা তোমরা কখনোই ক্যালকুলেটর কখনোই বন্ধ করবে না, বা মানটা মুছেই ফেলবে না, মানটা রেখে দাও। তা আসছে হচ্ছে 1.060 সামথিং, আরও অনেক আছে 06। আচ্ছা 06 পর্যন্ত আমি নেই। এই পাশে আছে রুট ওভার
273 প্লাস থিটা ডিভাইড বাই 273। এখন এই পাশ থেকে যদি রোডটাকে উঠাইতে চাই তাহলে উভয় পক্ষকে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তা এই পাশে যদি বর্গ করি, এই পাশে বর্গ করলে কি হবে, তো ওই মানটা যেটা ছিল, যেটা আমি কিন্তু মুছাই দেই, ওইটাকে জাস্ট স্কোয়ার করে দেব। আসছে হচ্ছে 1.124, 1.124। এখানে কিন্তু অনেকগুলো মান আসছে, তোমরা এই মানটাও মুছাবে না, ক্যালকুলেটর এভাবে রেখে দিবে। এই পাশে স্কোয়ার করলে রোডটা উঠে যাবে। তো 273 প্লাস থিটা ডিভাইড বাই 273। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। এবার আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ যদি করি তাহলে এইভাবে গুণ করলে 273 প্লাস থিটা ইজ ইকাল টু 1.124 এর সাথে কত গুণ, 273। দেখো উত্তরটা কিন্তু আমি মুছাই নাই, তো এর সাথে জাস্ট 273 গুণ করে দিলাম, তা আসছে হচ্ছে 307.09 সামথিং। তাহলে আসছে হচ্ছে 307.0903। এখন এই থিটা ইজ ইকুয়াল টু যদি বের করতে 273 এর সাথে কি হবে, ভাগ হয়ে যাবে না। তো থিটা ইজ ইকুয়াল টু 307.093 মাইনাস 273। দেখো ওই মানটা তো আমার এখানে উঠানো আছে, এখান থেকে জাস্ট আমি 273 কি করব, বাদ দেব। তাহলে আসে হচ্ছে 34.09। তাহলে হচ্ছে 34.09 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা কত ছিল, প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাহলে এই ম্যাথটাতে আশা করি সবাই বুঝতে পারছো যে অনেক সময় তাপমাত্রা দেয়া থাকবে, আমাকে বায়ুতে শব্দের বেগটা বের করতে চাইতে পারে, অথবা আমাকে বায়ুতে শব্দের বেগটা দিয়ে তাপমাত্রা কত সেটাও চাইতে পারে। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। তো আশা করি সবাই উঠাই নিবা। আমরা এখন যাব প্রতিধ্বনির বিষয়টাতে মনোযোগ দেব। তার প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি কেন শোনা যায় এবং প্রতিধ্বনি শোনার শর্তসমূহ আমরা এখন ডিটেলসে জানব। প্রতিধ্বনি, আচ্ছা আচ্ছা উদাহরণস্বরূপ ধরো তুমি নিজে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সামনে একটা পাহাড় আছে অথবা একটা দেয়াল আছে। এখন তুমি এখানে জোরে করে একটা শব্দ করলা, চিৎকার দিলে মনে করো। চিৎকার দেওয়ার পরে এই শব্দটা তোমার সব মুখ থেকে সৃষ্ট শব্দটা সামনে যাবে, সামনে যে কোথায় বাধা পাবে, এই দেয়ালটাতে অথবা পাহাড়টাতে। এই পাহাড়টা বা দেয়ালটাকে আমরা বলি প্রতিফলক, প্রতিফলক পৃষ্ঠ। কি বলি, প্রতিফলক পৃষ্ঠ। তো এখানে আঘাত খেয়ে আর বাধাপ্রাপ্ত হয়ে শব্দটা আবার পুনরায় তোমার কাছে ফিরে আসতে হবে এবং তোমাকে সেটা শুনতেও হবে, তখনই তো আমরা প্রতিধ্বনি বলি। তাহলে প্রতিধ্বনির সংজ্ঞা যদি আমি দিতে চাই, তাহলে তুমি এখান থেকে শব্দ করছো, তাহলে তুমি এখানে কি হিসেবে কাজ করছো, শব্দের উৎস হিসেবে। তাহলে কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে যদি পুনরায় শোনা যায়, আবার বলতেছি, কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে যদি আবার পুনরায় শোনা যায়, তখন তাকে কি বলবা, প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিধ্বনির সংজ্ঞা যদি আমি বলতে চাই, কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় শোনা গেলে তাকে কি বলবা তুমি, প্রতিধ্বনি বলে। আশা করি সংজ্ঞাটা সবাই বুঝতে পারছো। যদি বোঝার চেষ্টা করো তাহলে মুখস্থ করতে হবে না। তো দেখো কোনো উৎস থেকে একটা শব্দ সৃষ্টি হলো, ধরো আমি এখানে দাঁড়াইছি, এখান থেকে আমি যে শব্দটা তৈরি করতেছি, আমার সামনে ধরো একটা দেয়াল আছে, আমার মুখ থেকে সৃষ্ট শব্দটা সামনে কোনো একটা দেয়ালে বাধা পেয়ে যদি পুনরায় আমার কানে এসে আবার শোনা যায়,
তখন ওইটাকে আমি কি বলবো, প্রতিধ্বনি বলবো। আশা করি বুঝতে পারছো। তাই প্রতিধ্বনির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সবাই একটু খেয়াল করে দেখো সূত্রের প্রতিপাদকতা তোমরা বোঝো কিনা। আচ্ছা ধরো তুমি এই স্থান থেকে তোমার এই যে সামনে যে দেয়ালটা ছিল, দেয়ালের দূরত্বটা মনে করো ডি, কত মিটার, ডি মিটার, বুঝতে পারছো। এখন তুমি যখন একটা শব্দ করবা, তোমার মুখ থেকে সৃষ্ট শব্দটা তাহলে সামনে যে দেয়ালে বাধাপ্রাপ্ত হবে, কতটুকু সামনে যাবে, ডি মিটার। ওই শব্দটা যদি প্রতিধ্বনি হতে হয় তাহলে আবার তোমাকে শুনতে হবে, শব্দটা বাধা পেয়ে তোমার পর্যন্ত ফিরে আসতে হবে। তাহলে ডি মিটার যাবে, আবার কত মিটার ব্যাক করতে হবে, আবার ডি মিটারই ব্যাক করতে হয় না। অর্থাৎ ঠিক যতটুকু দূরত্ব সামনে আগাবে ততটুকু দূরত্ব আবার পিছনে ব্যাক আসতে হবে। তাহলে দূরত্ব কিন্তু দুইবার পারে যেতে হয়, অর্থাৎ একবার যাবে আর একবার ব্যাক করবে। তো এটাকে যদি কনসিডার করি আমরা, গতি অধ্যায়ে সবাই একটা সূত্র শিখছিলাম না, ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ বেগ সমান সরণ ডিভাইড বাই সময়। আচ্ছা এই সরণটাকে এই ক্ষেত্রে আমরা প্রতিধ্বনির ম্যাথের ক্ষেত্রে ডিস্টেন্স বলতে পারি, দূরত্ব। সরণ এস এর পরিবর্তে যদি আমি ডি ব্যবহার করি তাতে তো কোনো সমস্যা হবার কথা না, এস এর পরিবর্তে মনে করো ডি ব্যবহার করলাম। এখন প্রশ্ন হচ্ছে ভি ইকুয়াল টু ডি ডিভাইড বাই টি, তাহলে শব্দটা একবার যাবে আবার ব্যাক করবে, তাহলে এই টোটাল রাস্তা ডি পরিমাণ রাস্তা সে কয়বার কি অতিক্রম করবে, দুইবার। তাহলে ভি ইকুয়াল টু ডি ডিভাইড বাই টু, তার শর্ত বিরুদ্ধ হয়ে যায় না। তো এই ক্ষেত্রে দ্রুত দুইবার পার হলে তাহলে এখানে আমি টু ডি ডিভাইড বাই টি লিখতে পারি না, খেয়াল করছো কিনা। দেখো গতি অধ্যায়ে সেই ব্যাগের সূত্রটা ভি ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, এই সূত্র থেকে দেখো আমি এই সূত্রটা বের করার চেষ্টা করছি। কারণ এক্ষেত্রে দূরত্বটা দুইবার পারে দিতে হয়, অর্থাৎ উৎস থেকে শব্দটা একবার যাবে বাধা পাবে, আবার বাধা পেয়ে পুনরায় আবার কি ফিরেও আসতে হবে, অর্থাৎ দুইবার দূরত্ব পার হয় বিদায় আমি এখানে টু ডি ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছো। এই সূত্রটা দিয়েই প্রতিধ্বনির ম্যাথ মূলত তোমাদের সমাধান করতে হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু টু ডি বাই টি। আর এখানে মোট তথ্য করে এটা ভালো করে খেয়াল করা দরকার, তথ্য হচ্ছে তিনটা, একটা হচ্ছে বেগ, শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ, আর ডি হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ যে উৎস থেকে শব্দ সৃষ্টি হয়েছে তার থেকে সৃষ্টি হয়ে সামনে যে প্রতিফলক পৃষ্ঠ এর মাঝখানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়টা হচ্ছে কি এখানে টি। আশা করি এই সূত্রটা সবাই মাথায় রাখতে পারবা, ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই টি। আশা করি বুঝতে পারছো সবাই। তা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমি যোগ করতে চাই, যেটা হচ্ছে মানুষের মস্তিষ্কে কোনো একটা শব্দের রেশ কত সেকেন্ড পর্যন্ত থাকে তোমরা এটা জানো? হ্যাঁ, 0.1 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ মানুষের মস্তিষ্কে শব্দের রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। অর্থাৎ কোনো একটি শব্দকে আমরা কত সময় ধরে মাথায় ধরে রাখে, 0.1 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ ধরো তুমি কোন একজন ব্যক্তির সাথে কথা বলতেছো, তো সে একটা কথা তোমাকে বলছে, সেই কথাটা তোমার ব্রেন কত সেকেন্ড ভাববে, 0.1 সেকেন্ড। এবার এই সময়ের মধ্যে যদি দ্বিতীয় কোনো একটা শব্দ তোমার কানে আসে বা অন্য কেউ তোমাকে যদি আরেকটা কথা বলে, সেই শব্দ তুমি শুনতে পাবা না, সেই শব্দ তুমি শুনতে পাবা না। কেন পাবা না? অর্থাৎ তুমি যার সাথে প্রথমে কথা বলতেছিলে তার সাথে 0.1 সেকেন্ড পর্যন্ত তুমি তার যে কথাটা তুমি শুনতেছো ওই শব্দটা নিয়ে তোমার ব্রেন কত সেকেন্ড বিজি, 0.1 সেকেন্ড। এর মধ্যে যদি দ্বিতীয় কোনো শব্দ তোমার কাছে আসে সেই শব্দ তুমি শুনতে পাবা না। আচ্ছা ধরো উদাহরণ দিই, আমরা তো যখন মোবাইলে কথা বলি তো তখন তো বিজি থাকি, মোবাইল বিজি। এই মুহূর্তে যদি আরো একজন ব্যক্তি আমাকে ফোন দেয়, ফোন আসবে, বিজি দেখাবে না? দেখবা লেখা আছে, এরকম লেখা আসবে যে আপনার কাঙ্ক্ষিত নম্বরটি ব্যস্ত আছে, তাই না? এটাই তো হয়। তো ঠিক আমাদের মস্তিষ্কেও কোনো একটা শব্দের রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। আচ্ছা ধরো এটার একটা উদাহরণ যদি দিই, ধরো এখানে একজন ব্যক্তি, খেয়াল করো, বি ব্যক্তির সাথে কথা বলতেছে,
ধরো বি ব্যক্তির সাথে কথা বলছে, বি ব্যক্তি একটা কথা বলছে যেটা এ ব্যক্তি শুনতেছে। ধরো একটা শব্দ সে বলছে, কিছু একটা বলছে, বলো কেমন আছো, এরকম কিছু একটা প্রশ্ন করছে। তো ওই শব্দটা এই ব্যক্তির মস্তিষ্কে কত সেকেন্ড মনে থাকবে? 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড পর্যন্ত। কিন্তু এই সময়ে এইখান থেকে যদি আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে ধরো সি, সি যদি এই 0.1 সেকেন্ডের আগেই, অর্থাৎ যখন তার ব্রেনটা বিজি, ওর আগে বা 0.1 সেকেন্ডের আগে, অর্থাৎ সে যদি আর একটা শব্দ করে, তাহলে 0.05 সেকেন্ডের সময় ব্যবধানে যদি সে আরেকটা শব্দ এই ব্যক্তিকে বলে, তখন এই এ ব্যক্তি এই সি ব্যক্তির শব্দটা শুনতে পাবে না। কেন পাবে না? কারণ এই এ ব্যক্তি এই বি ব্যক্তির শব্দ কত সেকেন্ড ধরে ভাববে? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড যাবৎ এই ব্যক্তির ব্রেনটা বিজি থাকবে কার কথা শুনতে? বি ব্যক্তির। এই সময়ের মধ্যেই যদি সি ব্যক্তি তাকে কোনো কথা বলে, সেই শব্দটা, এই সি ব্যক্তির শব্দটা এই ব্যক্তি শুনতে পাবে না। আর ব্রেনের একটা ধারণ ক্ষমতা, এটা 0.1 সেকেন্ড। তবে হ্যাঁ, যদি সি ব্যক্তির শব্দটা 0.1 সেকেন্ড থেকে বেশি পরে বলে, অর্থাৎ 0.2 সেকেন্ড যদি পরে বলে, অবশ্যই এই ব্যক্তি সি ব্যক্তির শব্দটাও শুনতে পাবে। অর্থাৎ এইটুকু অন্তত বোঝার চেষ্টা করো যে মানুষের মস্তিষ্কে কোনো একটা শব্দের রেশ কত থাকে? 0.1 সেকেন্ড। আচ্ছা ধরো আমি যখন কথা বলি, আমি নিজের কথা কি নিজে শুনতে পারি? অবশ্যই নিজের শব্দটাকে নিজেই শুনি। ধরো কোনো একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে আমি কোনো একটা শব্দ করলাম, ধরো এক এক। আচ্ছা এই শব্দটা আমি তো শুনলাম, আমার এই শব্দটা নিয়ে আমার ব্রেন কত সেকেন্ড বিজি থাকবে? 0.1 সেকেন্ড পর্যন্ত আমার ব্রেন আমার নিজের শব্দটা নিয়ে কি থাকবে? বিজি থাকবে। এখন আমার মুখ থেকে যে শব্দটা বের হলো, এটা সামনে ধরো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেলো, বাধা পেয়ে যদি আমার কানে 0.1 এর আগে এবার ফিরে আসে, তাহলে কি আমি আমার শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো? কখনোই না। কেননা কারণ আমার মুখের থেকে যে শব্দটা বের হয়ে গেছে, দেয়ালে বাধা পেয়ে সেই শব্দটা আসার আগে 0.1 সেকেন্ড পর্যন্ত আমার মস্তিষ্ক আমার মুখের শব্দ নিয়ে কি ব্যস্ত থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যদি কোনো শব্দের প্রতিধ্বনি তুমি শুনতে চাও, সেই শব্দ বাধা পেয়ে ন্যূনতম 0.1 সেকেন্ড পরে আসতে হবে। 0.1 সেকেন্ড পর আসলে তুমি সেই শব্দটা শুনতে পাবা বা প্রতিধ্বনিটা শুনতে পাবা। 0.1 এর আগেই যদি সেই শব্দ তোমার কানে ফিরে আসে, তুমি কখনোই সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবা না। আশা করি বুঝতে পারছো। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এত বিষয় যদি মাথায় না থাকে, একটা কথা অন্তত মাথায় রাখো, তুমি যদি প্রতিধ্বনি শুনতে চাও, যদি কোনো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে চায়, তাহলে শব্দ তার কাছে ফিরে আসতে হবে 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি। 0.1 এর আগে যদি ফিরে আসে, সেই শব্দ তুমি শুনতে পাবা না। 0.1 থেকে বেশি হতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে আমরা প্রতিধ্বনির ম্যাথের ক্ষেত্রে একটু দেখি, প্রতিধ্বনির ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা ধরো এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ, ধরো একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল। এইখানে ধরো একজন ব্যক্তি, ধরো এর নাম হচ্ছে এ, এখানে দ্বারা সে একটা শব্দ করলো, মনে করো শব্দ করলো, তো শব্দটা তার মুখ থেকে সৃষ্টি হয়ে কোথায় যাবে? দেয়াল বরাবর যাবে। দেয়াল থেকে বাধা পায় আবার তার কাছে আসলে তখনই সে কি প্রতিধ্বনি শুনতে পাবে। ধরো এই ব্যক্তি শব্দ করার, এই ব্যক্তি শব্দ করার 0.18 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। খেয়াল করো, এই ব্যক্তি শব্দ করার 0.8 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। আর এখানে বায়ুর তাপমাত্রা ছিল ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, কোনো একটা শব্দ এবং তরঙ্গ অধ্যায়ে যদি এইভাবে কোনো একটা চিত্র দিয়ে ম্যাথ আসে, অথবা যদি কোথাও বায়ুর তাপমাত্রা উল্লেখ থাকে, খেয়াল করবা চিত্র দিয়ে ম্যাথ আসলে এইভাবে দেখবো কোনো একটা জায়গায় বায়ুর তাপমাত্রাটা উল্লেখ করে দিয়েছে, অথবা কোনো একটা জায়গায় লেখা আছে। বায়ুর তাপমাত্রা উল্লেখ থাকার মানে হচ্ছে সেখানে শব্দের ব্যাগটা তোমার ইনডাইরেক্টলি দিয়ে দিছে। আমরা এর আগে
তাপমাত্রা থেকে শব্দের বেগ বের করা শিখছিলাম, একটু আগে আমরা শিখছি তাপমাত্রা দেওয়া থাকলে কিভাবে শব্দের বেগ বের করা যায়। আশা করি সবাই সেই অংশটুকু দেখে আসছো। তে এই ব্যক্তি শব্দ করার কত সময় পর 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। এখন প্রশ্ন হবে ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব কত? ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব কত? দেখছো একটু হাস্যকর লাগে না? কোন একটা দেয়ালের সামনে তুমি দাঁড়াবা, হাতে ধরো একটা স্টপ ওয়াচ আছে, দেয়ালের সামনে ধরে একটা শব্দ করবা জোরে, দেয়াল বা একটা পাহাড় মনে করো, কোথাও টিকে গেছো, পাহাড়ের সামনে দাঁড়াইছো, স্টপ ওয়াচটা ধরবা, ধরে একটা শব্দ করবা, শব্দ করার পরে কত সেকেন্ড প্রতিধ্বনি তুমি শুনতে পাইলে এটা শুধু মাপবা, কত সময় পর তুমি প্রতিধ্বনি শুনতে পাইছো এটা দেখবা। আর বাতাসের তাপমাত্রা কত এটা গুগল ম্যাপ থেকে তুমি যে কোনো সময় বের করে নিতে পারবা, গুগল থেকে বের করে নিতে পারবা। তাপমাত্রাটা যদি জানো আর হচ্ছে কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাইছো এইটা যদি জানো, তোমার থেকে দেয়ালটা বা পাহাড়টা কত দূরে তুমি বের করতে পারবা। বিষয়টা মজার না? চেষ্টা করবা। তাহলে ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব কত, এটার ম্যাথ যখন সলিউশন করবা, এখানে কি কি তথ্য দেওয়া আছে আগে প্রথমে সেটা বোঝার চেষ্টা করো। দেওয়া আছে তাপমাত্রা 30°C। তাপমাত্রা আছে মানে এখানে ইনডাইরেক্টলি কি দেওয়া আছে? হ্যাঁ, শব্দের বেগ দেওয়া আছে। তাহলে শব্দের বেগটা তুমি এখানে বের করতে পারবা, v1/v2 ইকুয়াল টু √/t1 / t2। আমরা একটু আগে এই ম্যাথটা করে আসছিলাম, আশা করি সবাই সেটা দেখে আসছো। তো v1 ইকুয়াল টু √/t1/t2 ইন্টু v2। খেয়াল করো এই রোডটা কিন্তু শুধু t1 এবং t2 এর উপরে, v2 এর উপর নয়। তাহলে এই মানগুলো যদি তুমি বসাও, √273 প্লাস 30 ডিভাইড বাই 273 ইন্টু 330। এখানে আর ব্যাখ্যা দিলাম না, যদি কেউ নতুন এসে থাকো বা মাঝখান থেকে দেখার চেষ্টা করো সেই শুরুতে দেখা আসো। আচ্ছা, তাহলে এইখানটাতে আসে 347.659 মিটার পার সেকেন্ড। মানটা আমার মনে আছে, তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেশন করে নিতে পারো। আচ্ছা, আর কি আছে? এই ব্যক্তি শব্দ করার কত সময় পর সেই প্রতিধ্বনি শুনতে পাইছে? 0.18 সেকেন্ড। তার প্রতিধ্বনি শোনার সময়টা কত আছে? 0.18 সেকেন্ড। আর শব্দের ব্যাগটা তো আমরা বের করে নিলাম 347.659। তাহলে আমার এখানে নাই কি? ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব, দ্যাটস মিন ডি ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে কিনা? আর একটু আগে আমরা প্রতিধ্বনির যে সূত্রটা দেখছিলাম সেই সূত্রটা সবার খেয়াল আছে মনে হয়, ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই টি। এখন যদি আমি আর একটু গুণ করার চেষ্টা করি, তো 2d ইজ ইকুয়াল ভিটি, ডি ইজ ইকুয়াল ভিটি ডিভাইড বাই 2। এন্ড ভিটা তুমি জানো 347.659 ইন্টু টিটা হচ্ছে 0.18 ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করে দেখো দেয়ালের বা পাহাড়ের দূরত্বটা, দেয়ালের কথা হলো, দেয়ালের দূরত্বটা তুমি পেয়ে যাবে 347 ইন্টু 0.18 ডিভাইড বাই 2, 31.289 মিটার। তাহলে এই ব্যক্তি থেকে দেয়ালের দূরত্ব কত? প্রায় 31.28 মিটার। ম্যাথটা অনেক ইজি না? মজারও কিন্তু। একটু বাস্তবতার সাথে মিলাইয়া নেওয়ার চেষ্টা করবা, এতে কি হবে? লম্বা সময় ধরে ম্যাথটা তোমার মনে থাকবে এবং বোরিং লাগবে না। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা আরো কিছু ম্যাথের সলিউশন এখানে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এই ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব কত? এই সেম ম্যাথ দেখবা কুয়ার ক্ষেত্রে আসে, কুয়া বা কূপ, কূপের ক্ষেত্রে আসে। কূপের মুখে যে একটা তুমি শব্দ করছো, এখানে দেখো একটা নির্দিষ্ট সময় পরে শব্দের ব্যাগ দিয়ে দিছে এবং কি কত সময় পরে প্রতিদিন তুমি শুনতে পাবো সেটাও হয়তো দেওয়া আছে। তখন প্রশ্ন করে ওই কুয়ার গভীরতা কত? এই সেম ম্যাথটা আমি কুয়ার মধ্যেও দিতে পারতাম। আচ্ছা, সামনে আমরা কুয়ার অনেক ম্যাথ দেখব। ধরো আরো একটা ম্যাথ যদি আমরা দেখি,
এখানে প্রতিধ্বনির বেগ। যেমন ধরো এইখানে একজন ব্যক্তি, ধরো এই ব্যক্তি, তার সামনে একটা দেয়াল ছিল, দেয়াল থেকে সে মনে করো 15 মিটার দূরে দাঁড়ায় আছে। আর এখানে শব্দের বেগ, আচ্ছা বেগটা আমি তাপমাত্রা দিয়েও উল্লেখ করতে পারতাম। ধর এখানে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড, এটা আমি উল্লেখ করে দিলাম, শব্দের বেগটা এখানে দিয়ে দিলাম। তবে অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে তুমি তাপমাত্রা পাবা, তাপমাত্রা থেকে শব্দের বেগটা বের করে নিবা। এখানে তোমাদের সুবিধার্থে আমি 350 মিটার পার সেকেন্ড বেগটা আমি দিয়ে দিলাম। দেখি এখানে প্রশ্ন হচ্ছে, এ ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ধরো এটা প্রশ্ন, এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আচ্ছা ধরো এই ম্যাথটার সলিউশন যদি আমরা করার চেষ্টা করি, আসো দেখি এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পায় কিনা। তাহলে প্রথমত কি কি তথ্য তোমার দেওয়া আছে তুমি একটু লেখার চেষ্টা করো। দেওয়া আছে শব্দের বেগটা লেখা আছে, শব্দের বেগ v ইজ ইকুয়াল 350 মিটার পার সেকেন্ড। ব্যক্তি হতে দেয়াল বা পাহাড় এর দূরত্ব কত, 15 মিটার। কত আসছে, ডি হচ্ছে 15 মিটার। তাহলে তুমি বেসিক্যালি কি বের করবে, এখানে টিটা বের করবা। আচ্ছা টি বের করার আগে বলি, টি এর মান কত হলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, খেয়াল আছে? 0.1 থেকে বেশি হইলে, কম হলে তো শুনতে পাবা না। কারণ এই ব্যক্তি যে শব্দ করবে সেই শব্দ তার নিজের শব্দ, নিজের মুখ থেকে নিঃসৃত শব্দ তো 0.1 সেকেন্ড মতো তার মস্তিষ্ক ভাববে। তো প্রতিধ্বনি যদি তার আগেই ফিরে আসে সেটা শুনবে কিভাবে, বুঝো না বিষয়টা? আচ্ছা তাহলে এখন আমি টি ইজ ইকাল টু হোয়াট বের করে দেখার চেষ্টা করবো। টি কত, তাহলে আমরা জানি ভি ইজ ইকাল টু 2d ডিভাইড বাই টি। যেটু পক্ষান্তর আমরা করি, টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইড বাই ভি। দেন 2 ইন্টু ডি, ডি এর মান কত 15 মিটার, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 350। দেখো তো ম্যাথটা কত আসে, জিরো পয়েন্ট জিরো এইট 57 সেকেন্ড। আচ্ছা তুমি বলো তো দেখি, এটা খেয়াল করো তো, সেই এই ব্যক্তি কি প্রতিদিন শুনতে পাবে? কখনোই না। কেন না? কারণ 0.08 ইজ লেস দেন 0.1, এটা 0.1 থেকে অনেক ছোট, অর্থাৎ সে অনেক দেয়ালের কাছাকাছি দাঁড়াইছে বিধায় শব্দটা খুব দ্রুত গিয়ে খুব দ্রুতই ফিরে আসছে। কিন্তু তোমার মস্তিষ্ক তো বিজি, এই ব্যক্তির মস্তিষ্ক তো তখন বিজি ছিল নিজের মুখ থেকে নিঃসৃত শব্দটা শোনার জন্য। সুতরাং এক্ষেত্রে সে শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে না। প্রতিধ্বনি এখানে তুমি এটা লিখে দিতে পারো, আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম 0.1 সেকেন্ড পর শব্দটা ফিরতে হবে, কিন্তু এক্ষেত্রে 0.1 সেকেন্ডের আগেই শব্দটা কি ফিরে আসছে, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে না। এখানে নিচে লিখে দিতে পারো, তো এখানে লিখে দিতে পারো কি, যেহেতু শব্দটি 0.1 সেকেন্ড এর আগে ফিরে এসেছে, সেহেতু এ ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে না, শুনতে পাবে না। আশা করি সবাই বুঝতে পারছো। তবে এইখানে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করতে পারি, দেখো তো, তাহলে এ ব্যক্তি প্রতিধ্বনি শুনতে চাইলে কতটুকু দূরত্ব পেছনে যেতে হবে, বা কতটুকু সরতে হবে, পেছনে যেতে হবে। ধরো আগে যে 15 মিটার দাঁড়ায় ছিল সে সেখান থেকে প্রতিধ্বনি শুনতে পায় নাই। কেন পায় নাই? সে দেয়ালের খুব কাছাকাছি চলে আসছে, শব্দটা খুব দ্রুত দেয়ালে বাধা পেয়ে খুব দ্রুত ফিরে আসছে। এখন সে যদি প্রতিধ্বনি শুনতে চাইতো তাহলে তো অবশ্যই দেয়াল থেকে সে পিছনে যেতে হইতো, একটু পিছাইতে হইতো। তাহলে প্রশ্ন করছে এই ব্যক্তি কতটুকু
পিছনে যদি সরে আসে তবে সে প্রতিধ্বনি শুনতে পাবে। তো এই ক্ষেত্রে এই পরের প্রশ্নটা যদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমরা, এটা খেয়াল করো। পরের প্রশ্নের জন্য শব্দের বেগ তো অপরিবর্তিত, শব্দের বেগ তো আর পরিবর্তন করে না এখানে। শব্দের বেগ ভি কত? 350 মিটার পার সেকেন্ড। কত? 350 মিটার পার সেকেন্ড। এখন প্রতিধ্বনি শুনতে চাইলে শব্দটা ন্যূনতম কত সেকেন্ড পরে ফিরে আসতে হবে? 0.1। ইয়েস, 0.1 সেকেন্ড পরে যদি ফিরে আসে বা তারপরে যদি ফিরে আসে দেনই সম্ভব প্রতিধ্বনি শোনা। তাহলে শব্দ শোনার জন্য ন্যূনতম সময় কত? শব্দ বা প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি শোনার জন্য, প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় কত? সময় কত লাগবে? 0.1 সেকেন্ড। অর্থাৎ ন্যূনতম 0.1 সেকেন্ড পরে শব্দটা কি করতে হবে? ফিরতে হবে। তাহলে শব্দের বেগ আছে, ন্যূনতম সময় টিটা দেওয়া আছে, তাহলে ডিটা কত হবে বের করতে পারি না আমরা? তাহলে আমরা জানি v ইজ ইকুয়াল 2d ডিভাইড বাই টি। আর আর গুণ করলে 2d ইজ ইকুয়াল vt, বা d ইজ ইকুয়াল vt ডিভাইড বাই 2। এখন v হচ্ছে 350, t হচ্ছে 0.1 ডিভাইড বাই 2। অর্থাৎ দেখো তো কত আসে? 17.5 মিটার। 17.5 মিটার। তাহলে এই ব্যক্তি যদি 15 মিটারে না দাঁড়ায় 17 মিটারে বা 17.5 মিটারে দাঁড়াইতো তবে সে প্রতিধ্বনি শুনতে পাইতো। তাহলে সে তো 15 মিটার দূরে দাঁড়াইছিল, তাকে আরো কত মিটার পিছনে যেতে হবে? পিক করলে বোঝা যাবে। তাহলে অর্থাৎ এই ব্যক্তিকে পেছাতে হবে, ব্যক্তিকে 17.5 মাইনাস আগের পজিশন 15, দেখো 2.5 মিটার পেছনে সরতে হবে, তবেই সে প্রতিধ্বনি শুনতে পাবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। অর্থাৎ এই ব্যক্তি যে পজিশনে বর্তমানে এখন দাঁড়ানো তার থেকে আরো 2.5 মিটার যদি পিছনে যায় তবে সে প্রতিধ্বনি শুনতে পাবে। আশা করি এই ম্যাথটাও মোটামুটি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করি, সবাই একটু বাসায় একটু করার চেষ্টা করো তো। এই ম্যাথগুলো যদি পরীক্ষায় আসে তোমরা পারবা কিনা। আচ্ছা ধরো এটা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, ধরো মজার একটা ম্যাথ দিই। তোমরা হয়তো জানো যে পৃথিবীতে নানান জায়গায় বিভিন্ন ধরনের যুদ্ধ এখন চলতেছে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে। আচ্ছা ধরো ধরো তুমি ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোন দেশের সৈনিক। ধরো তুমি জাহাজ চালাও, জাহাজের মেরিন অর্থাৎ নৌবাহিনীর একটা সৈনিক। এখন যখন নৌবাহিনীর সৈনিক তুমি নৌকাতে থাকবা, তোমার যুদ্ধ জাহাজে থাকবা, তোমার অবশ্যই আশেপাশে তোমার শত্রুদের নৌযানগুলো কত দূরে বা কোথায় আছে তোমাকে জানতে হবে। অথবা যখন আক্রমণ করবা, যেমন ধরো সাধারণত যুদ্ধ করতে হয় মিসাইলের দ্বারা, তো দেখবা তুমি তোমার শত্রুর অবস্থান যদি অ্যাকুরেটলি না জানো তাহলে মিসাইল সেট করে শত্রুকে আঘাত করতে পারবা না। অর্থাৎ শত্রুর অবস্থানটা চিহ্নিত করা খুবই জরুরি। ধরো এরকম একটা ম্যাথ আমরা করি, যদি আমি চিত্র ভালো আঁকাইতে পারি না তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। ধরো কোনো একটা সাগরে এই পজিশনে একটা, ধরো তুমি এই পজিশনে থাকা তোমার একটা, ধরো এটা একটা যুদ্ধ জাহাজ, ধরো এইখানে তোমার যুদ্ধ জাহাজটা। আচ্ছা খেয়াল করো এইখানটাতে। এখন তোমার শত্রু আশেপাশে কোথায় আছে তুমি জানো না। ধরো তোমার শত্রুটা এই জায়গাতে আছে, শত্রু ওই জায়গায় আছে। এখন তুমি একটা কাজ করলা, তুমি কি করলা, তোমার এখানে একটা রাডার ছিল, রাডার, যে রাডার থেকে খুবই ক্ষুদ্র তরঙ্গের একটা শব্দ তৈরি করে। দেখবে এরকম রাডার আবহাওয়া অফিসে বা বিভিন্ন জায়গায় দেখবে রাডার গুলো বসানো থাকে, এরকম রাডার। তবে হ্যাঁ, যুদ্ধের রাডারটা আবহাওয়া অফিসের রাডার কিন্তু এক জিনিস না। এখানে রাডার থেকে সূক্ষ্ম শব্দ তৈরি করো, যেটা তো হয়তো তুমি না শুনতে পাইলেও এই সূক্ষ্ম শব্দটা চারদিকে ছড়াই যাবে। তোমার যে যে জায়গায় জাহাজটা আছে সেই জাহাজ থেকে এমনভাবে শব্দটা করবে যেমন চতুর্দিকে অনেক কিলোমিটার পর্যন্ত সে ছড়াইয়া যায়। ধরো এখান থেকে একটা শব্দ তৈরি করলো
চতুর্দিকে ছড়াই দিছে। সাগরের মাঝখানে তো আর বেশি একটা অন্য কোনো যান থাকে না বা বাধা পাওয়ার মতো তেমন কোনো জায়গা থাকে না। অবশ্যই আশেপাশে যদি কোথাও কোনো জাহাজ থাকে সেই জাহাজের মধ্যে শব্দ দিয়ে বাধা পাবে, প্রতিফলক পৃষ্ঠ হিসাবে এই জাহাজ তোমার শত্রু জাহাজটাই কাজ করবে না। ধরো এখান থেকে একটা শব্দ করছো, শব্দ করার পরে শব্দটা ছড়াই গেছে এদিকে, তোমার শত্রু জাহাজের মধ্যে শব্দটা বাধা পেয়ে আবার পুনরায় কি ফিরে আসবে। ধরো এখানে শত্রু জাহাজ থেকে তোমার জাহাজ পর্যন্ত শব্দটা ফিরে আসতে ধরো উদাহরণস্বরূপ 5 সেকেন্ড সময় লাগলো। কত সেকেন্ড? 5 সেকেন্ড। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই দিন ওইখানে বায়ুর তাপমাত্রা কত বের করতে পারবে না? তোমার কাছে যদি কোনো একটা থার্মোমিটার থাকে বা যে কোনো কিছু একটা দ্বারা তুমি এই বায়ুর তাপমাত্রা পরিমাপ করতে পারো। তো বায়ুর তাপমাত্রা ধরো ওই দিন বায়ুর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এবার শব্দ করার কত সময় পর তুমি প্রতিধ্বনি শুনছো? 5 সেকেন্ড পরে। এখন প্রশ্ন হচ্ছে তোমার জাহাজ থেকে তোমার শত্রুর জাহাজের দূরত্ব কত? তোমার জাহাজ থেকে তোমার শত্রু জাহাজের দূরত্ব কত? তখন তুমি এখানে ম্যাথ করার চেষ্টা করবা। যেমন ধরো তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগটা কত? আচ্ছা আমি এটা খুব সংক্ষেপে করার চেষ্টা করি। V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইড বাই T2 ইন্টু V2। এই সূত্র তো সবাই জানো, আগের ম্যাথে আমরা কয়েকবার করছি এটা। তাহলে 273 প্লাস 35 ডিভাইড বাই 273 ইন্টু 330। দেখো তো ওই দিন শব্দের বেগ কত, বাতাসে শব্দের বেগ? 273 প্লাস 35 ডিভাইড বাই 273 রুট অ্যান্সার ইন্টু 300। আচ্ছা আচ্ছা, আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, তোমরা করার চেষ্টা করো তো। 73 প্লাস 35 ডিভাইড বাই divided by 273 root answer into 330 আসছে হচ্ছে 350.5161 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শব্দের বেগ। এখন তুমি তোমার শত্রুর জাহাজে শব্দটা বাধা পেয়ে প্রতিদিন শুনতে পাইছো কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর। তাই প্রতিদিন শোনার সময় টি কত? 5 সেকেন্ড। তো তুমি একটু আগে যে সূত্রটা করলো এটা দিয়ে বের করতে পারবে না? v ইজ ইকাল টু 2d ডিভাইড বাই টি। তো 2d ইজ ইকাল vt বা d ইজ ইকাল টু vt ডিভাইড বাই 2। v হচ্ছে 350.5161 ইন্টু টিটা কত? 5 সেকেন্ড ডিভাইড বাই 2। দেখো তো কত আসে? ইন্টু 5 ডিভাইড বাই 2, 876.29 মিটার। তাহলে তোমার শত্রুপক্ষের জাহাজটা কত দূরে আছে? প্রায় 876 মিটার দূরে। এইভাবে তুমি তোমার আশেপাশে যে শত্রু জাহাজগুলো আছে ওগুলো ইচ্ছা করলেই কি করতে পারবা? তুমি ডিটেক্ট করতে পারবা। আশা করি এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে তোমরা সবাই পারবা। আচ্ছা আসো, আমি বলছিলাম যে কূপের একটা ম্যাথ তোমাদের দেখাবো। আচ্ছা আসো একটা কূপের ম্যাথ দেখার চেষ্টা করব। আচ্ছা ধরো এখানে একটা কূপ আছে, কূপ, খেয়াল করো। ধরো এই কূপের গভীরতা হচ্ছে 25 মিটার। আচ্ছা 20 মিটার। কত মিটার কূপের গভীরতা? 20 মিটার। আর এখানে কূপটা 5 মিটার পানি আছে। কত মিটার? 5 মিটার পানি। কূপটা কত? 20 ডিগ্রি, 20 মিটার গভীরতা। আচ্ছা ধরো এটা পানিটা হচ্ছে শীতকালে কোনো একটা তাপমাত্রা, যেমন ধরো শীতকালে তাপমাত্রা মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে কুয়াটার গভীরতা মোট কত? 20, কিন্তু কুয়াতে পানি আছে কত মিটার? 5। এখন যদি এইখানে দাঁড়ায় কেউ শব্দ করো, ধরো এখান থেকে দাঁড়ানো একটা ব্যক্তি যদি এখান থেকে দাঁড়ায় একটা শব্দ করে, তাই প্রশ্ন হচ্ছে সে কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাবে?
ধরো এই ব্যক্তিটা এ ব্যক্তি, তাহলে এ ব্যক্তি কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাবে? প্রথম প্রশ্ন। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে আমি আশা করি তোমরা সবাই এই ম্যাথটুকু পারবা, যে এই ক্ষেত্রে গভীরতা কত ব্যবহার করতে পারো তো? 20 মিটার নাকি 5 মিটার না 15 মিটার? 15 মিটার। কেননা এখান থেকে টোটাল কুয়াটার গভীরতা কত? 20 মিটার, কিন্তু পানি আছে কত মিটার? 15 মিটার, 5 মিটার, সরি 5 মিটার। সে শব্দটা করলে শব্দটা আসবে, আসার পরে পানির উপরে তুলে বাধা পেয়ে তো আবার পুনরায় ফিরে যাবে, তাই না? পানি তো এখানে প্রতিফলক মাধ্যম হিসেবে কাজ করবে। আর বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি? 15 ডিগ্রি। এখান থেকে শব্দের বেগটা বের করতে পারি আমরা, ভি। আর গভীরতা কত ব্যবহার করবা? 15। গভীরতা কত ব্যবহার করবা? 15। তাহলে এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, তখন ম্যাথটা করতে পারবা না? আশা করি সবাই পারবা। আচ্ছা, আমি খুব দ্রুত একটু করে দেব, তবে আরেকটা প্রশ্ন এর সাথে অ্যাড করো। ধরো গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে কুয়ার পানি 4 মিটার শুকিয়ে যায়। 4 মিটার কি হয়? শুকিয়ে যায়। তখন প্রতিধ্বনি শোনা যাবে কিনা? যাবে কিনা? আচ্ছা, খেয়াল করো। তাহলে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি বাড়ে? 18 ডিগ্রি বাড়ে। অর্থাৎ আগে ছিল 15, তাপমাত্রা আরো কত বাড়বে? 18। তাহলে 15 যোগ 18 33 ডিগ্রি। আচ্ছা, বেড়ে গেলে কুয়ার পানির 4 মিটার শুকিয়ে যায়। অর্থাৎ 5 মিটার পানির মধ্যে 4 মিটার শুকিয়ে গেলে কুয়া থাকবে কত মিটার পানি? কুয়াতে পানি থাকবে 1 মিটার। তখন প্রতিদিন শোনা যাবে কিনা? এই ধরনের ম্যাথ প্রায়শই পরীক্ষায় আসে। যেমন ধরো এইখানটাতে যদি আমরা একটু চিন্তা করি সবাই। আচ্ছা, এই ম্যাথের অ্যান্সার কি আমি দিব না তোমরা সবাই পারবা? আচ্ছা, খুব খুব দ্রুত সময়ের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করবো, তবে অবশ্যই বাসায় চেষ্টা করবো, আমারটা না দেখি চেষ্টা করবো। অর্থাৎ এখানে শব্দের বেগ ভিটা কত? আচ্ছা, বেগটা আমি মুখে মুখে হিসাব করেই বের করে ফেলতেছি, এখানে আর তথ্যটা বেশি একটা অ্যাড করতেছি না। বেগটা আশা করি সবাই বের করতে পারবা। 273 প্লাস 15 ডিভাইড বাই 273 রোট অ্যান্সার ইন্টু 330। শব্দের বেগ আসে 238.9447 মিটার পার সেকেন্ড। এটা গয়ের জন্য, ধরো এটা গয়ের জন্য গ। আর গভীরতা তখন ডি কত দেখো তো? মোট 20 মিটার গভীরতার কুয়া হলেও 5 মিটার তো তখন পানি থাকে, তাহলে উপরে ফাঁকা জায়গা কত? অবভিয়াসলি 15 মিটার। তাহলে 20 বিয়োগ 5, দ্যাটস মিন 15 মিটার। তখন টি ইজ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ ভি ইকুয়াল টু 2d ডিভাইড বাই টি। টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইড বাই ভি। 2 ইন্টু ডি কত? 15 ডিভাইড বাই 338, সরি এখানে 338 হবে। 338.9447। দেখো তো কত আসে? 0.0885 সেকেন্ড। প্রতিধ্বনি শোনা যাবে না। কারণ কি? দেখো শব্দটা 0.1 এর আগেই ফিরে আসছে, সুতরাং সে কোনো ধরনের প্রতিধ্বনি শুনতে পাবে না। তবে দেখি, আশা করি গয়ের অ্যান্সার তোমরা পারবা। এখানে লিখে দেবা এটা 0.1 এর থেকে কম, তাই এই ব্যক্তি কোনো প্রকার প্রতিধ্বনি শুনতে পাবে না। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা যদি খেয়াল করি, গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে তখন কি হয়? আসো আমরা একটু পরের ম্যাথটা বোঝার চেষ্টা করি। তাপমাত্রা যদি 18 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাপমাত্রা কত হয়? তাহলে নতুন তাপমাত্রা কত হবে বলতো গ্রীষ্মকালে? গ্রীষ্মকালে
গ্রীষ্মকালে তাপমাত্রা কত? তাহলে 15 ডিগ্রি প্লাস আরো 18 ডিগ্রি বাড়বে, দ্যাটস মিন 33 ডিগ্রি। তা তাপমাত্রা বলে শব্দের বেগের মধ্যে তো পরিবর্তন আসবে, তাহলে শব্দের বেগটা কত আসবে? v ইজ ইকুয়াল টু 273 প্লাস 33 ডিভাইড বাই 273 ইন্টু 330। আশা করি শব্দের বেগ সবাই পারো। তাহলে এটা আসে কত? 273 প্লাস 33 ডিভাইড বাই 273 root answer into 330। তো শব্দের বেগ হচ্ছে 349.376 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তো, গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন 18 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, কুয়ার পানি কত মিটার শুকায়? 4 মিটার। অর্থাৎ কুয়াতে পানি ছিল কত মিটার? পানি ছিল 5 মিটার। তার মধ্যে 4 মিটার যদি শুকায় যায়, তাহলে কুয়াতে পানি থাকে কত? 1 মিটার না? তাহলে 1 মিটার থাকলে পুরো কুয়ার মধ্যে 20 মিটারের মধ্যে 1 মিটার পানি থাকলে কুয়া উপরে কত অংশ ফাঁকা থাকে? 19 মিটার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে এখানে যদি বলি যে কুয়ায় পানি থাকে তাহলে 5 মাইনাস 4 দ্যাটস মিন 1 মিটার। তাহলে কুয়ার গভীরতা কতটুকু থাকে? অতএব কুয়ার গভীরতা অবশ্যই থাকে, যেটা ডিটা হচ্ছে, তাহলে টোটাল 20 থেকে 1 মিটার তো পানি থাকে, তাহলে বাকি থাকে হচ্ছে 19 মিটার। আশা করি এখানে বুঝতে পারছো। তো তখন প্রতিধ্বনি শুনতে পাবা কিনা, তখনকার ম্যাথটা কিভাবে হবে? অতএব v ইজ ইকুয়াল টু 2d ডিভাইড বাই t, t ইজ ইকুয়াল 2d ডিভাইড বাই v, 2 ইন্টু 19 ডিভাইড বাই 349.37। দেখো তো কত আসে এটা? ভাগ 349.376, 0.108, 0.10876 সেকেন্ড। দেখো তো এটা 0.1 এর থেকে বেশি না? 0.1 এর থেকে বেশি, সুতরাং তখন ঠিকই প্রতিধ্বনি শোনা যাবে। অর্থাৎ গ্রীষ্মকালে যখন বায়ুর তাপমাত্রা বাড়ে, কুয়ার পানি যখন শুকিয়ে যায়, উপরের গভীরতা বাড়ে, এর ফলে দেখা যাচ্ছে যে তখন ঠিক ওই কি প্রতিধ্বনি শোনা যায়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরো কিছু ম্যাথ আসার সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে দেখো। একবারে এতগুলো দেখতে গেলে হয়তো মাথায় থাকবে না। ভিডিওটা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ 40 বা 45 মিনিট দেখার পরে পজ করে রাখবা, রেখে দিবা, এটা পরে এক সময় দেখবা। একসাথে সবগুলো দেখলে হয়তো তুমি বুঝতে পারবা, কিন্তু দেখা যাবে অনেক তথ্য মিসিং হয়ে যাবে, কারণ একটা না মনোযোগ বেশি সময় ধরে রাখা সম্ভব না। সুতরাং তোমরা চেষ্টা করবা ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে একটু একটু করে অংশ করে দেখার জন্য। একটানা সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো অনেকের অসুবিধা হতে পারে বা মনে থাকবে না সবগুলো ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু ম্যাথ যদি এখানে প্রতিধ্বনির করতে চাই, প্রতিধ্বনির ম্যাথ অনেক প্রকার হতে পারে, ভিডিও করলে প্রায় 3 ঘন্টার উপরে হয়ে যাবে শুধু প্রতিধ্বনি বুঝাইতে গেলে। আমরা মূল মূল বিষয়গুলো আপাতত দেখার চেষ্টা করি যতটুকু হয়। তবে কখনোই আমরা পুরো ভিডিওটা একসাথে কেউ দেখবো না, তোমরা ছাত্ররা কেউ পুরো ভিডিওটা একসাথে দেখার চেষ্টা করবা, একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো, পজ করে রেখে দিবা। আচ্ছা, আসো এদিকে একটা আলোচনা করি। ধরো এখানে দুইজন বালক কোনো একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে। ধরো এর নাম হচ্ছে রনি, ঠিক তার 2 মিটার পেছনে এখানে আরেকটা বালক দাঁড়ায় আছে, ধরো তার নাম হচ্ছে জনি। তাহলে সামনে কে? রনি, তার পিছনে কে? জনি। এখন এই সামনে একটা পাহাড় ছিল বা কোন একটা দেয়াল ছিল, আর ওই দিন বায়ুর তাপমাত্রা উল্লেখ থাকতে পারে, তবে আমি বায়ুর তাপমাত্রা থেকে বেগ বের করে তোমাদের শিখাইছি, এক্ষেত্রে আমি জাস্ট শব্দের বেগটা ডিরেক্টলি তোমাদের দিয়ে দেবো। ধরো ওই দিন শব্দের বেগ ছিল 340
মিটার পার সেকেন্ড। শব্দের বেগ কত আমি উল্লেখ করেছি ডাইরেক্ট, 340 মিটার পার সেকেন্ড। এখন জনি এবং রনি সামনে কত, সামনে কি আছে এখানে দেখো তো, 340 মিটার হচ্ছে, সামনে একটা প্রতিবন্ধক আছে, একটা পাহাড় আছে। এখন এখানে শব্দের বেগ কত, 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি এটা ভালো করে বুঝে থাকো তাহলে দেখো তো এখানে আরো কিছু তথ্য লেখা আছে। দেখো, আর এর হাতে থাকা বন্দুক হতে গুলি ছোড়ায়, গুলি ছোড়ায় আর প্রতিধ্বনি শুনতে না পেলেও, প্রতিধ্বনি শুনতে না পেলেও 2 মিটার পেছনে থাকা জনি 0.104 সেকেন্ড পর 104 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। ধরো এখানে প্রশ্ন করে, যে হতে পাহাড়ের দূরত্ব কত? ধরো যে হতে পাহাড়ের দূরত্ব কত, এটা তোমাকে প্রশ্নে চাইছে। তাহলে প্রথমত তুমি এখান থেকে কি কি তথ্য দেওয়া আছে এগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করবা। ধরো এখানে কি কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে শব্দের বেগ v ইজ ইকুয়াল 340 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। আর এখানে প্রতিধ্বনিটা কে শুনতে পাইছে, যে অর্থাৎ জনি, কত সেকেন্ড পরে, যে এর প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে t ইকুয়াল টু 0.104 সেকেন্ড। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করে দেখার চেষ্টা করো। প্রশ্ন চাইছে যে হতে পাহাড়ের দূরত্ব কত, দূরত্ব তুমি জানো না, তাহলে অবশ্যই এটাকে কি ধরে নিবা। ধরি যে হতে পাহাড়ের দূরত্ব ডি মিটার। তো যে থেকে পাহাড়ের দূরত্ব কত মিটার, ডি মিটার। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তুমি একটু খেয়াল করো তো। এখানে উদাহরণ ধরো এখানে জনি, এখানে রনি। এখানে একটু সবাই মনোযোগ দিও, এইটুকু না বুঝলে পরবর্তী অনেকগুলো ম্যাথ তুমি বুঝবা না। এখানে হচ্ছে ধরো পাহাড়, ধরো জনির থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে ধরো 20 মিটার। খেয়াল করো, জনি থেকে পাহাড়ের দূরত্ব কত মিটার, 20 মিটার। তাহলে জনির থেকে রনি কত মিটার সামনে দাঁড়ানো, 2 মিটার। তাহলে রনির থেকে পাহাড়ের দূরত্ব কত, 18 মিটার। খেয়াল করছো কিনা? যেহেতু জনির থেকে রনি 2 মিটার সামনে, তাহলে রনির থেকে পাহাড়ের দূরত্ব কত মিটার, অবভিয়াসলি 18 মিটার হয়। তাহলে এখন প্রশ্ন, এইখানে যে বন্দুক ছিল কার হাতে দেখো তো, বন্দুক ছিল রনির হাতে। তাহলে শব্দটা কে সৃষ্টি করছে, রনি। তো রনির থেকে সৃষ্ট শব্দ প্রথমে পাহাড়ে যাবে, বাধা পাইয়া রনি প্রতিধ্বনি শুনতে না পেলেও প্রতিধ্বনি শুনছে কে, জনি। জনির কারণ মধ্যে আসতে হবে। তাহলে শব্দের উৎসটা হচ্ছে আর, এখান থেকে শব্দটা যাবে, আর শব্দের প্রতিধ্বনি শুনতে পাইছে কে, যে, যা রনির থেকে 2 মিটার পেছনে দাঁড়ানো। এখন যে থেকে যদি দেয়ালের দূরত্ব, আমাকে পরীক্ষায় প্রশ্ন চাইছে যে থেকে পাহাড়ের দূরত্ব কত, তাহলে যে থেকে পাহাড় দূরত্ব ধরো যদি 20 মিটার হয়, তাই আমি প্রতিধ্বনির ম্যাথ যদি v ইজ ইকুয়াল টু 2d ডিভাইড বাই t দিয়ে করতে চাই, তাহলে এর অর্থ দাঁড়ায় 2 ইন্টু কত, 20। দেখো তো এরকম দাঁড়ায় না? অর্থাৎ শব্দটা 20 মিটার যাবে, 20 মিটার ব্যাক করবে, এরকম বোঝা না? এরকম বোঝা যায় কিনা? কারণ যে থেকে পাহাড় দূরত্ব 20 ধরছো, বা এখানে ধরো ডি ধরছো, তুমি ধরো ডি, বা বোঝানোর সাথে ধরো 20ই ধরো, তো 20 মিটার গেছে, 20 মিটার ব্যাক করছে, কিন্তু আসলে কি তাই? শব্দটা 2 মিটার সামনে থেকে তৈরি হয়েছে না? তাই শব্দটা গেছে হচ্ছে 18 মিটার, কিন্তু শব্দ ব্যাক করছে কত মিটার, 20 মিটার। তাহলে শব্দটা মোট কতটুকু রাস্তা অতিক্রম করছে, অর্থাৎ 18 মিটার সামনের দিকে গেছে, ব্যাক করছে
20 মিটার, মোট কত? 38 মিটার। কিন্তু আমি যদি 2D ব্যবহার করি এক্ষেত্রে কত হয়ে গেল? 40 মিটার হয়ে গেল না? বুঝতে পারছো কি সবাই? আচ্ছা দেখো, এখানে আমরা এদিকে একটু আলোচনা করি। যদি যে থেকে পাহাড়ের দূরত্ব ডি মিটার ধরি, প্রতিধ্বনির ম্যাথটা যদি করতে চাই, ভি ইজ ইকুয়াল 2D ডিভাইড বাই টি। প্রতিধ্বনির সূত্র এটাই, কিন্তু এখানে 2D এর মানে কি বোঝাচ্ছে? 2D এর দূরত্বটা হচ্ছে জে থেকে দেয়াল পর্যন্ত। ধরো জে থেকে দেয়াল পর্যন্ত ডি, আর ডি মিটার, এটার অর্থ বোঝাচ্ছে শব্দটা ডি মিটার গেছে আবার ডি মিটার ব্যাক করছে 2 মিটার। আসলে কি শব্দ ডি মিটার দূরত্ব পার করছে? ডি মিটারের থেকে 2 মিটার কম কিন্তু গেছে, কারণ এই শব্দটা তৈরি হয়েছে আর থেকে। তাই আর থেকে কতটুকু দূরত্ব যাবে? আর থেকে ডি থেকে অবশ্যই 2 মিটার কম দূরত্বের সামনে অগ্রসর হবে। কিন্তু ব্যাক করবে কত? ব্যাক কিন্তু পুরো ডি মিটারই করবে, কারণ যে প্রতিধ্বনিটা শুনতে পাইছিল। তাহলে কিন্তু খেয়াল করে দেখো, তাহলে 2D ধরলে দূরত্ব কিন্তু বেশি ধরা হয়, তার থেকে কত মিটার কম হবে? 2 মিটার কম হবে না? খেয়াল করো, শব্দ যেহেতু 2 মিটার আগে থেকে তৈরি হইতেছে, যাই যে সময় শব্দ 2 মিটার কম যাবে, কিন্তু ব্যাক করতেছে পুরো ডিটাই। তাহলে এখানে টেকনিক্যালি এই সূত্রের মধ্যে আমরা 2 কি বিপ করে দিতে পারি না? বুঝতে পারছো কি 2 কেন বিপ করলাম? কারণ শব্দ মোট ডি পরিমাণ দূরত্ব 2 বার পার হয় না, তার থেকে 2 মিটার কম। উৎস 2 মিটার সামনে ছিল, শব্দটা এইখান থেকে তৈরি হয়েছে, যাবে ডি থেকে 2 কম, ব্যাক করবে যে পর্যন্ত ডি এর সমান। আশা করি কেন 2 মাইনাস করলাম বুঝতে পারছো। তো এখানে যদি 2D মাইনাস 2 ইকুয়াল টু ভিটি, আর আর গুণ করি, তো 2D ইজ ইকুয়াল টু ভিটি প্লাস 2, এই পাশ থেকে মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস হবে, ডি ইকুয়াল টু ভিটি প্লাস 2 ডিভাইড বাই 2। এবার বলো ভি কত? শব্দের বেগ দেওয়া ছিল 340 মিটার পার সেকেন্ড। টি কত? কত সময় পর সে প্রতিদিন শুনতে পাচ্ছে? 0.104, 0.104 প্লাস 2 ডিভাইড বাই 2। দেখো তো কত আসে? যোগ 2 ভাগ 2 আসা হচ্ছে 18.68, 18.68 মিটার। তাহলে জনি হতে, অর্থাৎ যে হতে পাহাড়ের দূরত্ব কত মিটার? 18.68 মিটার। তোমাকে পরীক্ষা যদি রনি হতে পাহাড়ের দূরত্ব চাইতো, তাহলে এখন তুমি জনিতে এভাবে বের করতে পারতে, বের করে 2 বিয়োগ করে দিতে, কারণ 2 মিটার সামনে রনি দাঁড়ানো ছিল। রনি থেকে পাহাড়ের দূরত্ব অবশ্যই জনি থেকে পাহাড়ের দূরত্ব থেকে কি হবে? 2 মিটার কম হবে। আর পরীক্ষার প্রশ্ন যেহেতু এই প্রশ্ন যে হতে পাহাড়ের দূরত্ব কত, তাহলে 18.68 মিটারই হবে। আশা করি মোটামুটি ম্যাথটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।